নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস স্বয়ং সিদ্ধা। আজকে শোনাব সেই উপন্যাসটির চতুর্থ পর্ব। এই উপন্যাসটি থেকে একসময় একটি বাংলা সিনেমাও হয়েছিল। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার পড়া নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি স্বয়ং সিদ্ধার চতুর্থ পর্ব। গাঙ্গুলি বংশের প্রথা, কুশণ্ডিকার পর গৃহিণী ও অন্যান্য পুরবাসিনীরা শাঁখের আওয়াজ ও গঙ্গাজল ছড়িয়ে সুসজ্জিতা বধূকে শুদ্ধান্তের কোষাগারে নিয়ে যান। সেখানে একটি অতিকায় লোহার সিন্ধুকের মধ্যে দুর্লভ রত্ন ও সোনার মাঙ্গলিক দুষ্প্রাপ্য বহু রকম সামগ্রী সুরক্ষিত। শুভক্ষণে কুলবধূর সামনে সেই বিরাট সিন্ধুকটির বিশাল ডালা উদ্ঘাটিত হলে বধূকে শ্রদ্ধার সঙ্গে ভেতরের রত্নরাজি ও সোনার দ্রব্য স্পর্শ করতে হয়। কুশণ্ডিকার শেষে শুভ লগ্নে মাধুরী দেবী ও পুরো মহিলারা রীতিমতো শোভাযাত্রা করেই নববধূ চণ্ডীকে নিয়ে কোষাগারের বিশাল রুদ্ধ সিন্ধুকটির সামনে উপস্থিত হলেন। পাশাপাশি অনেকগুলো বড় তালা দিয়ে সিন্ধুকের ডালা বন্ধ ছিল। কর্তার আদেশ মতো ছোট চাকর দুর্গাদাস শৃঙ্খলাবদ্ধ চাবির গুচ্ছ এনে তালাগুলো খুলে দিল। অন্য সময় এই মহা সিন্ধুক খোলার প্রয়োজন হলে কর্তার খাস ভৃত্য পালোয়ান পঞ্চানন চাবির তাড়া নিয়ে আসে এবং সেই তালাগুলো খুলে ভারী ডালা তুলে ধরে। দুর্গাদাস তালাগুলির চাবি খুলে দিয়ে সরে দাঁড়াতেই মাধুরী দেবী বিরক্তির সুরে প্রশ্ন করলেন, পঞ্চা এলো না যে, ডালা তুলবে কে? দুর্গাদাস সবিনয়ে জানালো, রাজাবাবু বলে দিলেন পালোয়ান দিয়ে সিন্ধুকের ডালা তুলবার দরকার হবে না। ভুরু কুচকে রানী বললেন, তাহলে তুই এই ডালা তুলবার মতো লায়েক হয়েছিস বুঝি? ভীতির স্বরে সে বলল, আমি? আমার ক্ষমতা কি রানীমা যে ওই ডালা তুলব? দু হাতে চাড়া দিয়ে 4টে আঙুলও উঁচু করতে তো পারবো না রানীমা। কণ্ঠস্বর তীক্ষ্ণ করে রানী বললেন, তাহলে তোর রাজাবাবুকে গিয়ে বল যে পালোয়ান দিয়ে ডালা তুলবার দরকার যদি না থাকে তিনি নিজে সেই ডালাখানা তুলে দিয়ে যান। চণ্ডী স্থির হয়ে দুপক্ষের কথাই শুনছিল। ডালা তোলা সম্বন্ধে রাজাবাবুর প্রচ্ছন্ন মনোভাব বুঝে সে মনে মনে হাসল, কিন্তু নিজের মনোভাব গোপন করে শাশুড়ির মুখের দিকে চেয়ে সে বলল, বাবা তো ভালো কথাই বলেছেন মা, সিন্ধুকের ডালা তুলতে মেয়ে মহলে পালোয়ানের কি দরকার? আমরা তুলতে পারবো না? স্বামীর কথায় মাধুরী দেবীর মন অতিমাত্রায় অভিমানে ভরে উঠেছিল। বধূর যুক্তি শুনে সর্বাঙ্গ তার জ্বলে উঠল। দুটো চোখ বড় বড় করে প্রখর দৃষ্টিতে তিনি বধূর দিকে চাইলেন মাত্র। কথা না বললেও সেই দৃষ্টির অর্থ দুর্বোধ্য ছিল না। সেই জ্বলন্ত দৃষ্টির অর্থ কথায় ব্যক্ত করল তার ভাইয়ের মেয়ে মৃণালিনী। বিদ্রুপের সুরে সে বধূকে লক্ষ্য করে বলল, কথা বলতে হয় বৌদি 10 জনের সামনে হিসেব করে, আগু পিছু ভেবে। হে তোমার বাপের বাড়ির আম কাঠের সিন্ধুক নয় যে গায়ের জোরে ডালা চাগিয়ে তুলবে। এ হলো দুমণি ডালা, আমাদের তুলতে হলে 2টি বছর আদা ছোলা খেয়ে ডন বৈঠক কষতে হবে। আরক্ত মুখটিতে অপূর্ব হাসির লহর তুলে বধূ উত্তর দিল, তোমার কথাগুলো সবই সত্যি ঠাকুরজি, কিন্তু আসল কথাই তুমি ভুলে গিয়েছ। সে কথাটি হচ্ছে, এই বংশের বধূর মর্যাদা নিয়ে এ ঘরে আসতে হলে এই কুলবস্তুটির ডালাখানি নিজের হাতে তোলবার যোগ্যতাটুকু তাকে আনতে হবে। তাই বাবার নির্দেশটুকু মাথায় নিয়ে তারই আশীর্বাদে
বাপের বাড়ির আম কাঠের সিন্দুক খোলা হাতেই শ্বশুর বাড়ির এই লোহার সিন্দুকটার ডালাখানা আমিই তুলে দিচ্ছি। পালোয়ান ডাকবার সত্যি কোনো দরকার হবে না। দিব্যি সহজ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গিয়ে চণ্ডী সেই মহা সিন্ধুকটির অতিকায় ডালা দু হাতে তুলে স্বচ্ছন্দে ঘরের দেওয়ালের আশ্রয়ে হেলিয়ে রাখল। দোর্দণ্ড প্রতাপ জমিদার গৃহিণী, শুদ্ধান্তের রানী থেকে আরম্ভ করে প্রৌঢ়া তরুণী কিশোরী নির্বিশেষে সমস্ত পুরো মহিলা ও তাদের পেছনে দাঁড়িয়ে থাকা পাচিকা ও পরিচারিকারাও নববধূর কাণ্ড দেখে অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে রইল। সত্যি কি বধূ নিজের হাতে এই বিশাল সিন্দুকটির গুরুভার ডালাটি তুলল, কিংবা এই বংশের কুলদেবী বধূর কোমল হাত দুখানি আশ্রয় করে তার মুখ রক্ষা করলেন? মৃণালিনীর মুখখানি ছাইয়ের মতো বিবর্ণ, রানীর দৃপ্ত মুখে অতৃপ্তির কালিমা। বালক চাকর দুর্গাদাস বধূর উদ্দেশ্যে হেঁট হয়ে নিচে মাথা ঠুকে বলল, আপনাকে গড় করছি বৌরানীমা, এমনটি কোথাও দেখি নাই। চণ্ডী কারো স্তুতিতে কান না দিয়ে গৃহিণী মাধুরী দেবীকে উদ্দেশ্য করে বলল, এখন কি করতে হবে মা? গৃহিণী এ পর্যন্ত নববধূকে যতদূর সম্ভব এড়িয়ে এসেছেন। দুজনের মধ্যে কথাবার্তা অল্পই হয়েছে। একান্ত প্রয়োজনে যে দু চারটি কথা তিনি বলেছেন এবং বধূ সেই কথার সূত্রে যে উত্তর দিয়েছে তা তার ভালো লাগেনি। এই ঘরে চাবি সহ ভৃত্য দুর্গাদাসের আগমন, তার উক্তি, সেই প্রসঙ্গে বধূর আচরণ, প্রত্যেকটি যেন তাকে আঘাত দেওয়ার জন্য ঘটল। সমস্ত রোষটুকু তার কর্তার ওপর গিয়ে পড়ল। এই সময়ে বধূর প্রশ্ন যেন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনল। সঙ্গে সঙ্গে মুখের ভাবটুকু বদলানোর জন্য হাসির ভান করে বললেন, সেই কথাই তো ভাবছি অবাক হয়ে মা, আগে জানা থাকলে পাড়ার মেয়েদের নেমন্তন্ন করে এ ঘরে এনে ওই হাত দুখানার শক্তিটুকু দেখাতুম। চণ্ডী একটু হেসে বেশ সপ্রতিভভাবেই উত্তর দিল, এর জন্য ভাবনাই বা কেন মা? শুনেছি আজ রাতে 1000 মেয়ে আসবেন নেমন্তন্ন খেতে। আমাকে সে সময় ছেড়ে দেবেন তাদের পরিবেশন করতে, তাতেই তারা এই হাত দুখানার শক্তি দেখতে পাবেন। এর চেয়ে সেটা আরো ভালো দেখাবে, আর তাতে আপনাদের কাজের সাশ্রয়ও বড় কম হবে না মা। মাধুরী দেবীর মুখের হাসিটুকু ধীরে ধীরে মিলিয়ে গেল। গম্ভীর হয়েই এবার তিনি বললেন, ভালো, এই ব্যবস্থাই না হয় তখন হবে। এখন তো ঘরের কাজটুকু সারা হোক। এরপর তিনি সিন্ধুকের ভেতরে রাখা দুর্লভ রত্নরাজির ওপর বধূর হাত স্পর্শ করিয়ে মঙ্গলাচরণে প্রবৃত্ত হলেন। বারবার শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে গাঙ্গুলি সংসারের লক্ষ্মীর ভাণ্ডার মুখরিত হয়ে উঠল। বিয়ের বাসরে প্রথম আলাপের পর এই বিচিত্র দম্পতি কথোপকথনের আর অবসর পায়নি। সেই অবসর এলো ফুলশয্যার মধুর রাতে। শুদ্ধান্তের যে অংশে গোবিন্দের মা থাকতেন সেই সুবৃহৎ মহলটি নববধূর জন্য সংস্কার করিয়ে কর্তার নির্দেশ মতো সাজানো হয়েছিল। মাধুরী দেবী এ বাড়িতে বউরূপে পদার্পণ করেই অল্পকালই এই মহলে অবস্থান করেছিলেন। স্বামীর মন থেকে লোকান্তরিতা স্ত্রীর স্মৃতিটুকু নিশ্চিহ্ন করার জন্য নিজেই জেদ করে শুদ্ধান্তের অপরাংশে আধুনিক পরিকল্পনায় তাদের বাসোপযোগী স্বতন্ত্র একটি মহল নির্মাণ করিয়ে নিয়েছিলেন। অব্যবহৃত পরিত্যক্ত মহলটি দীর্ঘকাল পরে নতুন শ্রী, মনোরম শয্যা ও প্রচুর দীপালোকে উদ্ভাসিত হয়ে নব দম্পতির সংবর্ধনা করছিল। নিজের মহলটির ব্যবস্থা দেখে চণ্ডীর মন তৃপ্তিতে ভরে গেল। শোয়ার ঘরে বিচিত্র পালঙ্কের ওপর অপূর্ব শয্যা, তার আস্তরণ ও উপাদানগুলি ফুলে ঢাকা। ঘরের নিচে পারস্যদেশীয় মূল্যবান গালিচা আবৃত। দেওয়ালে বিভিন্ন জায়গায় নানা রকম মনোজ্ঞ আলেখ্য।
দরজার সামনেই দেওয়াল জুড়ে এক বিশাল তৈলচিত্র, অপূর্ব রূপ লাবণ্যবতী এক হাস্যমুখ নারীর পরিপূর্ণ অবয়ব সেই চিত্রে প্রতিফলিত। ঘরের দরজায় দাঁড়ালেই মনে হয় চিত্রাঙ্কিতা নারী মূর্তি মধুর হাসিতে অভ্যাগতদের সাদর আহ্বান করছেন। নানা রকম দুর্লভ ও দুষ্প্রাপ্য ফুল দিয়ে এই বৃহৎ শোয়ার ঘরটির ভেতর ও বাইরে সুপ্রশস্ত দরদালান পরিপাটি করে সাজানো। শোয়ার ঘরের একপাশে বইয়ের ঘর, বড় বড় সুদৃশ্য আলমারি ভরা নানা রকম বই, মাঝখানে টেবিল, চারপাশে চেয়ার, এরপরেই বসার ঘর, সুন্দর কোচ ও সোফায় সেই ঘর সাজানো। অপরদিকে প্রসাধনের ঘর, বিভিন্ন রকম বিলাস সম্ভার ঘরের বাতাসকে সুরভিত করে তুলেছে। এর পাশেই দম্পতির খাওয়ার ঘর, অদূরে প্রশস্ত উন্মুক্ত ছাদ, চারপাশে ফুলের টব, নিচে বাগান। উপন্যাসে রাজার অন্তঃপুরের স্বতন্ত্র প্রাসাদের যে কাহিনী একসময় চণ্ডীর মনে কল্পনার সৃষ্টি করত, নিজের মহলে এসে এই প্রথম সে অনুভব করল যে কল্পকাহিনীও সত্যি হয়। দম্পতির সঙ্গে অনেকগুলি তরুণীরও ফুলশয্যার ঘরে সমাগম হয়েছিল। আচার অনুষ্ঠানগুলো শেষ হলেও এদের জায়গা ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। বধূর মুখখানা বিরক্তিতে বিকৃত হয়ে উঠলেও এদের কোনো ভ্রুক্ষেপ নেই। বধূর অনেক কথাই এরা অবাক হয়ে শুনেছে, কিন্তু বরের সঙ্গে বধূ কিভাবে কথা বলে এ পর্যন্ত এদের কেউই তা শোনেনি। সুতরাং সোনার এই স্পৃহাটুকু মেটাতে এরা যেন জোর করে জাঁকিয়ে বসেছিল। মৃণালিনী এখন এ বাড়িতে সব ক্ষেত্রেই এগিয়ে আসে। সে নিজেই কথাটা খপ করে পেড়ে ফেলল, বলল, এখন তোমরা দুটিতে গোটা কত কথা বললেই আমরা ছুটি পাই, আর উৎসবটাও মধুরেণ সমাপয়ত হয়। বৌদিদি। বধূ কোনো উত্তর দিল না, কিন্তু এ বাড়িতে যে মানুষটিকে কারো কথার পিঠে কোনো দিন একটা কথাও বলতে কেউ দেখেনি, সেই নিরীহ মানুষটি সহর্ষে বলে উঠল, তোমরা তাহলে কিচ্ছু জানো না। বিয়ের রাতেই আমাদের তো কত কথা হয়ে গেছে, সে বুঝি গোটা কতক? ওরে বাবা, সে অনেক। সারা রাত ধরে কত ভালো ভালো গপ্প। গোবিন্দের কথার সঙ্গে সঙ্গে তরুণীদের মুখে মুখে কৌতুকের হাসি যেন বিদ্যুতের মতো খেলে গেল। মৃণালিনী মুখ টিপে হেসে বলল, বলো কি গবাদা, এত কথা হয়ে গেছে তোমার বাসরে গপ্প পর্যন্ত? ও বাবা! গোবিন্দর মুখ চোখ তখন উৎসাহে দীপ্ত হয়ে উঠেছে। গভীর উল্লাসের সুরে সে বলল, সে গপ্প যদি শোনো একেবারে তাক লেগে যাবে। সবচেয়ে ভালো সেই যে রাজকন্যা বিদ্যাবতীর গপ্পটা, কি মজার গপ্প সেটা। ও! মৃণালিনী সকৌতুকে জিজ্ঞেস করল, কে গপ্প বললে গবাদা, বউ না তুমি? গোবিন্দ সগর্বে উত্তর দিল, ওই যে। এতক্ষণে বধূর সঙ্গে গোবিন্দর চোখাচোখি হলো। বধূ অসহিষ্ণুভাবেই স্বামীর দিকে বারবার অর্থপূর্ণ দৃষ্টিতে চাইছিল, কিন্তু কথা বলার উৎসাহে বধূর মুখের দিকে চাওয়ার অবসর তার ছিল না। চোখাচোখি হতেই বধূর তীক্ষ্ণ দৃষ্টির সংঘাতে গোবিন্দের উৎসাহ মুহূর্তে নিভে গেল। পরক্ষণেই স্বর নিচু ও আর্ত করে সে বলল, ও বাবা, তুমিও আবার চোখ দিয়ে ধমকাচ্ছ? গোবিন্দের কথায় তরুণীরা সকলেই হেসে উঠল। মৃণালিনী বধূর দিকে চেয়ে বলল, বৌদি বুঝি তাহলে বের রাতেই আমাদের গবাকান্ত ভাইটির বুদ্ধির স্প্রিংয়ে পাক কতক দম খাইয়ে দিয়েছিলে? বধূ প্রচ্ছন্ন বিদ্রুপের সুরে বলল, কি সূত্রে এত বড় আবিষ্কারটি ঠাকুরঝির বুদ্ধি ভরা মাথায় গজিয়ে উঠল শুনি? কথাটায় মনে মনে আঘাত পেলেও
সেই ভাব গোপন করে সহজ সুরেই মৃণালিনী উত্তর দিল, কথা বলবার ধরন দেখেই গো, যে লোক সাতছড়েও কথা বলতো না, আজ সে ওপর পড়া হয়ে কথা বলতে আসে। এতে মনে হয় না কি তোমার হাতের গুণে কিংবা স্পর্শের প্রভাবে এমনটি হয়েছে? বধূ একটু হেসে বলল, তোমাদের ভাইটিকে তোমরাই যদি সাধ করে মায়া কাঠি ছুঁইয়ে ঘুম পাড়িয়ে রেখে থাকো, তারপর একটা শুভ লগ্নে হঠাৎ সোনার কাঠির পরশ পেয়ে তার ঘুম ভেঙে যায়, সে দোষ তো আমার নয় ঠাকুরজি। বধূর কথা এক মুহূর্তে সকলকেই নির্বাক করে দিল। মৃণালিনী এসেছিল তাকে খোঁটা দিয়ে খাটো করতে, কিন্তু নিজেই আঘাতের পর আঘাত পেয়ে ক্রমেই কঠিন হয়ে উঠছিল। এতগুলো মেয়ের সামনে সে অপ্রতিভ হয়ে যাবে। সুতরাং মুখের কথায় বিশেষ জোর দিয়েই সে এবার বলল, দোষের কথা কেন হবে বৌদি? এ তো খুব গর্বেরই কথা গো। হবুকান্ত রাজার ছিল গবুকান্ত মন্ত্রী, এবার আমরাও পেলুম গবাকান্ত ভাইটির পরশপাথর বউটি। বধূ হাসি মুখে বলল, কিন্তু এরপরে সত্যি সত্যি যদি পুকুর চুরি হয় তাহলে যেন দোষ দিও না ঠাকুরজি। ঠাকুরজির মুখে এবার আর উত্তর জোগাল না। উত্তর এলো বাইরে থেকে তারই উদ্দেশ্যে, চুপ করে রইলি কেন মিনা? বল না তুই, কোবরেজের মেয়েরা বড়জোর ওষুধ চুরি করতে পারে। বাইরের দিকে চাইতেই সবিস্ময়ে সবাই দেখল দরজায় দাঁড়িয়ে নিবারণ। তরুণীদের অনেকেই শশব্যস্ত হয়ে ঘোমটা টানল। মৃণালিনীর মলিন মুখখানা উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। নিবারণের কথায় সায় দিয়ে সে এবার দৃঢ় কণ্ঠে বলল, দাদা ঠিক কথাই বলেছে বৌদি, জমিদারের মেয়ে যদি হতে তাহলে তোমার মুখে পুকুর চুরির কথা সাজত। সকলকে চমকে দিয়ে উদ্দীপ্ত কণ্ঠে বধূ বলল, কথা হচ্ছিল ঠাকুরজি আমাদের মধ্যে, এখানে বাপ পিতামহকে টেনে আনবার কোনো দরকার তো ছিল না। আরক্ত মুখে মৃণালিনী নিবারণের মুখের দিকে চাইতেই চকিতের মধ্যে তাদের চোখে চোখে কি কথা হয়ে গেল। পরক্ষণেই মৃণালিনী তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, ছোট মুখে উঁচু কথা বললেই বংশের খোঁটা সকলেই দিয়ে থাকে, যার বাবা নাড়ি টিপে বড়ি বেচে খায় তার মুখে বড় বড় কথা মানায় না। ভাই বোনের অশিষ্ট ব্যবহার ও রূঢ় কথায় বধূর দৃষ্টি প্রখর হয়ে উঠল। মৃণালিনীর মুখের ওপর দুই চোখ তুলে মুখের কথায় বিশেষ জোর দিয়েই সে বলল, আমার বাবা বৃত্তি হিসেবে ওষুধের বড়ি বেচে খান, এ কথা খুব সত্যি, কিন্তু দেনার দায়ে মেয়ে বেচে বংশকে তিনি খাটো করেননি কোনোদিন। এদিক দিয়ে প্রকাণ্ড শূন্য ঘোড়ার চেয়ে ক্ষুদ্র পূর্ণ ঘটির মর্যাদা অনেক বেশি। নিজের কথাগুলো রূঢ় হলেও বধূ যে তার উত্তরে এমন নিষ্ঠুর আঘাত করবে, তার মুখখানা নিচু করে দেবে, মৃণালিনী এতটা ভাবেনি। এ বাড়িতে এসে কয়েকদিনের মধ্যেই যে বধূ এই বংশের সকল তথ্যই জেনেছে, এটাও সে জানত না। বিবর্ণ মুখখানা তুলে একান্ত অসহায়ের মতো সে নিবারণের দিকে চাইল। নিবারণও আজ প্রস্তুত হয়েই বধূর সঙ্গে বোঝাপড়া করতে এসেছিল। তার পিতৃবংশ ও পিতার বৃত্তির প্রসঙ্গ তুলে অপ্রতিভ করে দেবে এবং এই সূত্রে রূঢ় কথা শুনিয়ে সেদিনের অপমানের প্রতিশোধ নেবে, এই ছিল নিবারণের তরুণ চিত্তের উদ্দাম বাসনা। কিন্তু কথার সূত্রে বধূর পিতার প্রসঙ্গ উঠতেই বধূ তার উত্তরে যে সুতীক্ষ্ণ স্বর নিক্ষেপ করে বসল, তার লক্ষ্যস্থল কে মৃণালিনীর মতো নিবারণেরও তা বুঝতে দেরি হয়নি। তবে মৃণালিনী নিরুপায়ের মতো নিবারণের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল, কিন্তু নিবারণ বধূর এই স্পর্ধায় ধৈর্যচ্যুত হয়ে চিৎকার করে নির্বোধের মতো বলল, কাকে ঠেস দিয়ে ছোট মুখে এত বড় কথা তুমি বললে তা জানো? চণ্ডী অন্যদিকে মুখ ফিরিয়ে অবিচলিত কণ্ঠে বলল, আমি কাউকে ঠেস দিয়ে বা কারোর নাম নিয়ে কথা বলিনি। কথায় কথায় যারা উঁচু বংশ নিয়ে গলাবাজি করে, আমি তাদেরকে জানাতে চেয়েছি
প্রদীপের নিচেই অন্ধকার বেশি। উঁচু বংশ অনেক সময় নিচু কাজ করে লোক হাসায়, কাজেই বড় বংশ নিয়ে বড়াই করা মস্ত ভুল। চণ্ডীর কথাগুলো নিবারণকে আরো বিচলিত করে তুলল। সে এবার দুই চোখ পাকিয়ে তর্জন করে বলল, তুমি এখন শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছো, কিন্তু এ চালাকি খাটবে না তোমার। আমি বলছি, তুমি আমার মাতামহকে ঠেস দিয়ে এই কথা বলেছ, বলনি? তুমি বলনি? নিবারণের গর্জনে ত্রস্ত হয়ে মেয়েরা বধূর মুখের দিকে চাইল, কিন্তু ভয়ের কোনো চিহ্নই তার মুখে দেখা গেল না। আগের মতোই অবিচলিত কণ্ঠে, সুর অপেক্ষাকৃত কঠিন করে সে বলল, আপনার মাতামহের নাম ধরে আমি কোনো কথাই বলিনি, আপনিই তার কথা তুললেন। এখন আমি বলছি, সত্যিই যদি তিনি এমন কাজ করে থাকেন, তার নাতি নাতনির সেজন্য লজ্জিত হওয়াই উচিত। কি? তুমি আমার দাদা মশাইয়ের কাজের বিচার করতে চাও? আমার বাবার বৃত্তি নিয়ে খোঁটা দেবার অধিকার কে আপনাকে দিয়েছে আমি যদি এ কথা জিজ্ঞাসা করি? তোমার বাবার সঙ্গে আমাদের রাজা প্রজা সম্বন্ধ, তার সম্বন্ধে চর্চা করবার অধিকার নিশ্চয়ই আছে। তাহলে আমারও উত্তর শুনে রাখুন, মানুষের মতোই আমি রাজার মুখোশ পরা মানুষগুলোর অন্যায়ের প্রতিবাদ করব চিরদিন। মৃণালিনী এই সময়ে সবেগে নিবারণের একখানা হাত ধরে মিনতির সুরে বলল, চুপ করো দাদা, আর কেলেঙ্কারি বাড়িয়ে কাজ নেই, এ মেয়ের সঙ্গে কথায় তুমি পারবে না। নিবারণ তখন রাগে ফুলছিল, এদিকে উত্তর দেওয়ার মতো কথার পুঁজিও তার নিঃশেষ হয়ে গিয়েছিল। আলোচ্য বিষয়ের মোড় ফিরিয়ে রুক্ষ স্বরে সে এবার ঝঙ্কার তুলল, এরকম আস্পর্ধা সহ্য করা যায় না। সেদিনও তুমি আমাকে সকলের সামনে গাধা বলেছিলে। চণ্ডী চুপ করে রইল, এ কথার কোনো উত্তর দিল না। কিন্তু সেই ঘরের সকলকে চমকিত করে নিবারণের কথার উত্তর দিল গোবিন্দ। ঘৃণায় মুখখানি বিকৃত করে সে বলল, কেন বলবে না গাধা? দাদাকে পাগল বললি, বউয়ের ঘোমটা খুলে দিতে গেলি, চেঁচিয়ে সবার কানে তালা ধরিয়ে দিলি, তুই গাধা নোস তো কি? দৃষ্টি উজ্জ্বল করে বধূ স্বামীর মুখের দিকে চাইল। নিবারণের সঙ্গে মৃণালিনীর আবার দৃষ্টি বিনিময় হল। সঙ্গে সঙ্গে নিবারণ শ্লেষের সুরে বলল, গবা পাগলাও কপচাতে শিখেছে দেখছি, মরে যাই মরে যাই। মুখের ভারী দৌড় যে, বের জল পড়ে অবধি পিঠে বেত পড়েনি, তাই বুঝি এত ঝাঁঝ? গোবিন্দর মুখ আজ খুলে গিয়েছে। নিবারণের কথার পিঠে আজ সে অকুত ভয়ে উত্তর দিল, সাধে কি বউ তোকে গাধা বলেছে? এক ঘর মেয়ে মানুষের ভিতর দাঁড়িয়ে তুই সকলকে শুনিয়ে বলছিস কি না বড় ভাইকে মারিস? তুই গাধা, গাধা। আমার ইচ্ছে করছে কাগজের একটা গাধার টুপি বানিয়ে তোর মাথায় পরিয়ে দিই, বেশ মানায় তাহলে। আর আমরা সকলে পিছনে পিছনে হাততালি দিয়ে বলি, তুই গাধা, তুই গাধা। চণ্ডী তীক্ষ্ণ দৃষ্টিতে গোবিন্দের মুখের দিকে চেয়েছিল। এই সময়ে আবার চোখাচোখি হতেই তার উৎসাহ বাধা পেল। সে বুঝল নিজেও সে গাধার মতো চেঁচিয়ে দোষ করে ফেলেছে। মনের উচ্ছ্বাস তক্ষুনি বন্ধ করে মুখের কথাও বন্ধ করল সে। কিন্তু নিবারণের উৎসাহ তখন উদ্দীপ্ত হয়ে উঠেছে। এ পর্যন্ত সে জ্যেষ্ঠকে শাসন করিয়ে এসেছে, আজ সে বধূর আঁচল ধরে তাকে সকলের সামনে হেয় করে দেবে। তার দুই চোখ জ্বলে উঠল। বধূর ওপর সঞ্চিত রোষটুকু গোবিন্দের ওপর প্রয়োগ করে সে তীক্ষ্ণ স্বরে বলল, আজ তোর কান দুটো ধরে এই ঘরে ঘোর দৌড় করাবো, রাস্কেল। নিবারণের কথায় বধূর ভেতরটা যেন জ্বলে উঠল, কিন্তু বাইরে তার কোনো লক্ষণ প্রকাশ না করে প্রকাশ্যে একটুখানি হেসে সে বলল, ঘোর দৌড়ের মাঠই আপনার যোগ্য স্থান, কিন্তু মনে রাখবেন এটা ময়দান নয়। ভদ্রঘরের মেয়েরা এখানে আপনার আচরণে অতিষ্ঠ হয়ে উঠছেন। রীতিমতো সভ্যতা ও ভদ্রতা শিক্ষা করে
তবে মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, এই বিবেচনাটুকু আপনার নেই। নিবারণ মারমুখী হয়ে হুঙ্কার দিয়ে বলল, কি বলবো? তুমি কোনে বউ, মেয়ে মানুষ, নইলে। কণ্ঠের স্বরটুকু তরল করে পরিহাসের সুরে বধূ বলল, কি করতেন? কান ধরে ঘোড়দৌড় করাতেন বোধ হয়। সেদিন আপনার উদ্দেশ্যে গাধা বলেছিলুম, কিন্তু আজ আপনার আচরণ দেখে মনে হচ্ছে গাধাটাকে ছোট করা হয়েছে। মৃণালিনী এই সময় কান্নার সুরে চিৎকার করে বলল, দাদা, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে আঘাত সহ্য করবে? আমি তোমাকে এক মুহূর্ত আর এখানে থাকতে দেব না, কিছুতেই না। তুমি চলো। নিবারণ তীক্ষ্ণ দৃষ্টিতে বধূর দিকে চেয়ে বলল, আমি বুঝতে পেরেছি কার জোরে এত বড় স্পর্ধা হয়েছে ওর, কিন্তু আমি বলে যাচ্ছি, এ দর্প আমি ভাঙবই। যে ওকে মাথায় তুলেছে সেই দুই পায়ে থ্যাতলাবে কালি। হ্যাঁ, এখানে যারা যারা আছেন, মিনা, তুই তাদের নাম দিবি, সবাইকে সাক্ষী দিতে হবে বাবার কাছে। কথাগুলো শেষ করেই খর দৃষ্টিতে একবার বধূর দিকে চেয়ে নিবারণ টলতে টলতে ঘর থেকে বের হয়ে গেল। বধূ হাসি মুখে দরজার দিকে চেয়ে বলল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু ভাইটিকে আগেই কেন এই উপদেশটুকু দাওনি ঠাকুরজি? মৃণালিনী মুখখানা ভার করে বলল, মোল্লাকেও চেনুনি, আর তার মসজিদের মারপ্যাচও দেখনি। দেখবে শিগগির, তখন চোখের জলে পায়ের আলতা পর্যন্ত ধুয়ে যাবে। চণ্ডী দ্রুত ছুটে গিয়ে মৃণালিনীর কাঁধটা এক হাতে ধরে অপর হাতে তার মুখখানা চাপা দিয়ে পরিহাসের সুরে বলল, মুখ সামলে ঠাকুরজি, মুখ সামলে। আজ আমাদের ফুলশয্যার রাত, হাসি ছাড়া অন্য কথা মুখে আনাও পাপ, অতএব সাবধান। মৃণালিনীর সর্বাঙ্গ তখন আড়ষ্ট হয়ে গিয়েছে, না পারে ঘাড় নাড়তে, মুখ দিয়ে কথা বলবার সামর্থ্যও নেই। বিদ্যুৎ পৃষ্ঠের মতো নির্বাক দৃষ্টিতে সে বধূর দিকে চেয়ে রইল। একটুক্ষণ পরেই কাঁধ থেকে হাত সরিয়ে বধূ তাকে মুক্তি দিল। তারপর সে তরুণীদের দিকে চেয়ে বলল, আপনারা ঠাকুরজির সঙ্গে গিয়ে নামগুলো লিখিয়ে দিন, সাক্ষীর সমন যাবে আপনাদের কাছে। তরুণীদের ভেতর থেকে একজন বলল, আমরা তো এখন আপনারই কোর্টে, এই সময়ে ঘুষ টুস দিয়ে হাত করে ফেলুন বৌদি। বধূ বলল, ঠাকুরপো আগেই আপনাদের সাক্ষী মেনে গেলেন, শুনলেন না? আপনারা তার তরফেই সাক্ষী দেবেন, আমার সাফাই সাক্ষী আছে। এই সময়ে মৃণালিনী একটু প্রকৃতিস্থ হয়ে বলল, বউ আমার গায়ে হাত দিয়েছে, মুখ চেপে ধরেছে, তোমরা তো দেখেছ। রাজাবাবুর কাছে এই কথা বলতে হবে তোমাদের। তরুণীদের মধ্যে তখন চাঞ্চল্য দেখা গেল। কেউ কেউ বিরক্তির সুরে বলল, কি ঝকমারি করেছি বাবা ফুলশয্যের ঘরে এসে। নানা রকম কণ্ঠে গুঞ্জন তুলে তরুণীর দল মৃণালিনীর সঙ্গে চলে গেল। চণ্ডী এতক্ষণে নিষ্কৃতি পেল।